বাংলাদেশের অন্তর্বর্তীকালের যে সরকার তার স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারে খুবই গুণীজন একজন ব্যক্তি, তাই না? সেনাবাহিনীতে এক সময় মেজর জেনারেল পদে কর্মরত ছিলেন, অবসরপ্রাপ্ত হয়ে যাওয়ার পর হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারে ওনার ডাক পড়ে এবং উনি খুব মহা উৎসাহ নিয়ে তাতে যোগদান করে গত 11 মাস ধরে বাংলাদেশে অনেক রকম বক্তব্য বিবৃতি উনি দিয়েছেন। সেগুলো কখনো কখনো হাস্যরসের সৃষ্টি করেছে, কখনো সৃষ্টি করেছে বৈপরীত্য, স্ববিরোধিতা। এত কিছুর মাঝে হঠাৎ করে উনি একটা চমৎকার বক্তব্য দিয়েছেন, যেটা আমার নজর কাড়লো এবং ভাবলাম যে এর ওপরে যদি একটা ভিডিওর অবতারণা করা না হয় তাহলে খুবই অন্যায় হয়ে যাবে। অতএব কী করতে হলো, আমাকে ভিডিও তৈরি করতেই হলো নাকি। তো উনি একটা বক্তব্য দিয়েছেন, এই যে উনি বলেছেন যে গোপালগঞ্জে নিহতদের ময়না তদন্ত না করে দাফন করা, মরদেহ প্রয়োজনে কবর থেকে তোলা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনা হচ্ছে 16ই জুলাই ওই যে সেখানে এনসিপির লোকজন ওখানে গিয়েছিল মিটিং করতে, গিয়ে সভাস্থলের লোকজন তেমন না পেয়ে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলছিল যে মুজিববাদকে কবর দেওয়ার জন্য তারা আসছে। ভালো কথা, মুজিববাদকে কিভাবে কবর দিবে? মুজিববাদ, যেটা আমি আগেও একটা ভিডিওতে বলেছি, মুজিববাদ মানে বাংলাদেশের স্বাধীনতা। এখন মুজিববাদ কবর দেওয়ার মানে হলো বাংলাদেশের স্বাধীনতাকে কবর দেওয়া। তো স্বাভাবিকভাবে এই ধরনের কথাবার্তা কি ওই গোপালগঞ্জের লোকজন মানবে না। ফলে হচ্ছে কি, তারা সেখানে ভাঙচুর, আগুন জ্বালাও এগুলো করছে, বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছে এবং একটা পর্যায়ে বিক্ষোভের মাত্রা যখন বেড়ে গেছে তখন ওই যে সেনাবাহিনীর লোকজন মনে হয় গুলি করছে। তাতে সরকারিভাবে বলা হয়েছে যে 4 জন মারা গেছে, কিন্তু বিভিন্ন ভিডিও চিত্র, বিভিন্ন ওই ক্লোজড সার্কিট ক্যামেরায় যে ছবি টবি আছে তাতে দেখা যাচ্ছে বিষয়টা আসলে ওরকম না, আরও মারা গেছে। এখন যারাই মারা গেছে সাধারণত অপঘাতে যদি মারা যায়, এখন এভাবে গুলি খেয়ে যদি মারা যায় এরকম কোনো আন্দোলন, সংগ্রাম, সংঘর্ষ ইত্যাদিতে, সেক্ষেত্রে কিন্তু নিয়ম হচ্ছে তাদের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করতে হবে। সুরতহাল রিপোর্ট মানে ময়নাতদন্ত করতে হবে, কিভাবে মারা গেল, গুলি দিয়ে যদি মারা যায় তাহলে কি গুলি, তার ক্যালিবার কত, ইত্যাদি ইত্যাদি সব কিছু একটা রেকর্ড থাকতে হবে এবং তারপরে তাদেরকে কী করতে হবে, দাফন কাফন করতে হবে। কিন্তু গোপালগঞ্জে এই ধরনের কোনো ঘটনা না ঘটিয়ে, যেটা আমরা পারস্পরিক খবর শুনলাম, সেনাবাহিনীর লোকজন নাকি বাধ্য করেছে ওই লাশে, মানে যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনদেরকে তাদের সামনেই কোনো রকম দাফন ছাড়াই যা এখন জানাজার নামাজ পড়ছে কিনা কে জানে। তো যাই হোক, অনেকটা জোর করে এবং আশেপাশে কোনো লোকে ভিড়তেও দেয় নাই, সাথে সাথে তাদেরকে কী করছে, কবরস্থ করা হয়েছে। তাদের কোনো ময়না তদন্ত কোনো কিছুই হয় নাই। তারা কিভাবে মারা গেছে, স্বাভাবিক মারা গেল নাকি গুলি খেয়ে মারা গেল নাকি বাড়ি খেয়ে মারা গেল নাকি ইটের আঘাতে মারা গেল, এগুলো নাকি ওই সেনাবাহিনীর বুটের পাড়া খেয়ে মারা গেল। কারণ আমরা একটা ভিডিওতে দেখলাম যে একজন সেনাবাহিনীর সদস্য, একটা ইয়াং ছেলে যে নাকি পড়ে গেছে, তার বুকের ওপরে বুট দিয়ে একেবারে মানে লাথি মারছে, মানে বুট দিয়ে ধাক্কা দিচ্ছে। তো এইটা 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী এই মুক্তিযুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের ওপরে করতো। বাট এই জিনিসটা কিন্তু এই অবশেষে এই 2025 সালে আমাদেরকে দেখতে হলো। এখন এইটা কি আবার ওই মানে 71 সালে যে স্বাধীন বাংলাদেশ হয়েছিল সেখান থেকে আবার পাকিস্তানের সাথে যোগ দেওয়ার জন্য আবার নতুন স্বাধীনতা কিনা কে জানে। কিন্তু সে ধরনেরই একটা দৃশ্য আমাদেরকে দেখতে হলো। তো যাই হোক, এদেরকে কবরস্থ করা হয়েছে, কিভাবে এরা মারা গেছে কোনো তথ্য এগুলো কোনো কিছুই রাখা হয় নাই, যেটা কিন্তু সম্পূর্ণত আইনত অবৈধ। এটা আসলে কেউ করতে পারে না। তো এটা নিয়ে তো কথাবার্তা হচ্ছে, নানা জনে নানা প্রশ্ন করছে যে এই ধরনের কাজ করলো সেনাবাহিনী কি এইভাবে লুকাতে পারবে? আসলেই এখন তো লুকানো খুব টাফ ব্যাপার, তাই না? মানুষের হাতে হাতে মোবাইল ফোন, স্মার্ট মোবাইল ফোন, তারা ভিডিও ধারণ করে, স্থির চিত্রও না, একেবারে ভিডিও ধারণ করে। সুতরাং এই যে ঘটনাগুলো, যে মারা গেল, কিসে মারা গেল, কিভাবে তাদেরকে কবরস্থ করা হলো, এইটা তো শত শত না হাজার হাজার ভিডিও অলরেডি ধারণ হয়ে গেছে। তো
এইগুলো তো জোনা ভিডিও ইরেজ করে দিতে পারবে না, ডিলিট করে দিতে পারবে না সেনাবাহিনী, তাই না? সুতরাং কোনো রকম সুরতহাল রিপোর্ট ছাড়াই, ময়নাতদন্ত ছাড়াই তাদেরকে যদি দাফন কাফন করা হয়, তাহলেও কি ভবিষ্যতে যখন দিন পাল্টাবে তখন কি আসলে এ থেকে রেহাই পাওয়া যাবে কিনা? আচ্ছা, পাওয়া যেতে পারে, এখন সেটা তাদের ব্যাপার, কীভাবে পাবে সেটা তারা হিসাব করবে, তাই না? তো যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো একটা অনুষ্ঠানে গেছিল, তো সেখানে সাংবাদিকরা মনে হয় প্রশ্ন করছে যে গোপালগঞ্জে যারা মারা গেছে তাদের কেন ময়নাতদন্ত করা হলো না? তো তখন দেখেন কী ধরনের উত্তর উনি দিলেন যে প্রয়োজনে ভবিষ্যতে এইগুলা কি করা হবে, এইগুলো ময়নাতদন্ত করা হবে। চিন্তা করে দেখছেন কথাবার্তা? এই ভদ্রলোক বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করতো কি মেজর জেনারেল পদে, তাই না? আর এখন স্বরাষ্ট্র উপদেষ্টা। তো তার কথাবার্তা আমি জানি না কথাবার্তা আসলে এটা কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য কথাবার্তা। আজকে থেকে 6 মাস পরে এই যে লাশ যেটা মাটির নিচে থাকলো, একটু পচে গেলে এর যে গায়ে যে মাংস, তাই না, হয়তো হাড্ডি গুড্ডি থাকবে, কিন্তু মাংস টাংস এগুলো তো পচে গেলে মাটির সাথে মিশে যাবে। তো তখন 6 মাস 1 বছর পরে যদি পট পরিবর্তন হয়, এরা কীভাবে মারা গেল, কেন মারা গেল, এগুলো যদি তদন্ত হয়, তো তখন কি এদেরকে কবর থেকে তুলে এনে ময়নাতদন্ত করা সম্ভব? কিন্তু তারপরে এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে। এখন বলে গেলে তো আর কিছু করার নাই, তারাই তো এখন ক্ষমতায়, তারাই তো এখন দণ্ডমুণ্ডের কর্তা। অতএব তারা যা বলবে সেটা মেনে নিয়ে আসাটা তো কোনো গতি নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এতে করে আসলে দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলোই বা কী শিক্ষা পাচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা শিক্ষা পাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা হলো যে ভবিষ্যতে যে বা যারাই ক্ষমতায় যাবে তারা কিন্তু কী করবে, যেহেতু বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও গণতান্ত্রিক না, যে বা যারাই ক্ষমতায় যাবে তারা তো ক্ষমতা থেকে নামতে চাইবে না। সুতরাং ওই নির্বাচন, গণতন্ত্র, এই সমস্ত ভক্ষচক্কর কথাবার্তা বলবে, বাট এন্ড অফ দ্য ডে who will be in power will never want to come down, এটাই স্বাভাবিক। তো এরকম হলে পরে আবারও বাংলাদেশের মানুষ দেখা যাবে যে আন্দোলন সংগ্রাম করবে, তাই না? আর তখন তাদের অনেককেই ধরে গুলি দিয়ে মারা হবে, পিটিয়ে মারা হবে, তাই না? এগুলো তো করা হবে। তারপরে ছোড়া চাকু চাপাতি দিয়ে হত্যা করা হবে, এবং তারপরে জোর করে ধরে নিয়ে ওই লাশগুলাকে নিয়ে কি করা হবে, ওই রকম কবর দিয়ে ফেলা হবে, কোনো রকম কোনো ময়নাতদন্ত হবে না। কি এরকম এটা একটা নমুনা না, এটা একটা নিদর্শন তৈরি হলো না? ফলাফল বাংলাদেশ যে কী ভয়ঙ্কর অরাজক পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে, এই একটা ঘটনাই কিন্তু তার নিদর্শন। এটা মনে করার কোনোই কারণ নাই যে এখানে আজকে এই যে ঘটনা ঘটলো এখানেই শেষ। পরবর্তীতে এটাই কিন্তু মানুষ অনুসরণ করবে, মানে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে এটাই কিন্তু অনুসরণ করবে, চিন্তা করবে এটা তো দুর্দান্ত একটা টেকনিক, তাই না? তো এখন দেখা যাক, আমাদের তো আর দেখে যাওয়া ছাড়া গতি নাই। আর এইগুলো নিয়ে 2-4 কথা বলা, এইটা মনে করেন যে একটা বদ অভ্যাসও বলা যায়, তাই বললাম আর কি। ধন্যবাদ।